সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইনামুল হাসান, সহকারী অধ্যাপক পরিসংখ্যান। তোমাদের পরিসংখ্যান প্রথম পত্রে তৃতীয় অধ্যায়ে ক্লাস চলছিল। আমরা সৃজনশীল প্র্যাকটিস করছি। তো সৃজনশীলের আজকে যে অঙ্ক আমরা দেখব সেটা হলো, আমরা বলি এটাকে মিসিং টার্ম, অর্থাৎ কোনো তথ্যে ভুল ছিল। তথ্য ভুলক্রমে বাড়তি তথ্য যোগ হতে পারে, বাদ পড়তে পারে, বা একটার পরিবর্তে আরেকটা তথ্য দেয়া থাকতে পারে। তখন আমরা কিভাবে সংশোধন করব, কারেকশন করব। তো এই ধরনের অঙ্ক আমাদের বোর্ডেও এসেছে। তোমাদের বইয়ের উদাহরণ 44 আমরা এখন এই অঙ্কটা একটু দেখব। তো অঙ্কটা বোঝার চেষ্টা করব। উদাহরণ 44 এটা বোর্ডের কোশ্চেন, 17 সালে এসেছিল। তোমরা যদি এটা দেখো, যে আমি অঙ্কটা একটু পড়ছি, তোমাদের কাছে বই আছে, তোমরা বই খুলে দেখবে। কোনো এক কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় 24 জন এবং বাণিজ্য শাখায় 20 জন ছাত্র আছে। এক সমীক্ষায় বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি এবং বাণিজ্য শাখায় 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি পাওয়া গেল। পরবর্তীতে দেখা গেল বাণিজ্য শাখার একজন ছাত্রের ওজন 52 কেজির স্থলে ভুলক্রমে 25 কেজি লেখা হয়েছে, কিন্তু বিজ্ঞান শাখায় কোনো ভুল হয়নি। এই যে একটা ভুল তথ্য এখানে আছে, যে হিসাবটা করেছিল, যে এখানে গড় করে পাওয়া গেছে 58 কেজি, সেখানে ভুল করে 52 কেজির জায়গায় 25 কেজি লেখা হয়েছিল, এরকম একজন ছাত্রের তথ্য আছে। এটাও বাণিজ্য শাখায়। এখন আমাদের এখানে একটা আমাদের গ প্রশ্নে চাওয়া হয়েছে বাণিজ্য শাখার ছাত্রদের প্রকৃত গড় ওজন। তাহলে বাণিজ্য শাখার যে 20 জন ছাত্র এখানে দেয়া আছে, তো আমাদের এখানে আমাদের এই বইয়ে গ ঘ না দিয়ে ক খ দিয়েছে। তো আমরা ক দেখাচ্ছি, এটা বোর্ডের প্রশ্নে গ। তো এখন এই অঙ্কটা হলো উদাহরণ 44। এখানে বলা হয়েছে যে বাণিজ্য শাখার এই সংশোধন করতে বলা হয়েছে, বাণিজ্য শাখায় আসলে প্রকৃত গড় ওজনটা কত। এখন বাণিজ্য শাখার কি কি তথ্য আছে? বাণিজ্য শাখার ছাত্র আছে, তাহলে আমরা ছাত্র সংখ্যা, এটাকে যদি n বলি 20। বাণিজ্য শাখার যে ছাত্র সংখ্যা আছে সেটা 20। তাহলে এটা হলো, আমরা বলবো প্রদত্ত গড়, যেটা ভুল গড়, সেটাকে আমরা এক্স বার দিচ্ছি। এইটা দেয়া আছে, এই 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি পাওয়া গেল। বাণিজ্য শাখার 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি, তাহলে 55। এখন আমাদের সংশোধন করতে হবে। একজন 52 কেজির বদলে 25 কেজি লেখা হয়েছে, এই তথ্য দেয়া আছে। তো আমরা এখান থেকে যেটা জানব, আমরা জানি এক্স বার সমান সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। এই সূত্র জানা আছে যে তথ্যের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। এখন এখানে আমাদের যে মানগুলো জানা আছে, 55 সমান সামেশন এক্সআই আমরা বের করব, সামেশন এক্সআই, আর এন হলো 20। তাহলে
এখান থেকে আমরা সামেশন এক্সআই এই মানটা তাহলে 1100 হলো। তাহলে আমাদের সামেশন এক্সআই বের করে নিতে হবে, অর্থাৎ তথ্যের সমষ্টি। সামেশন এক্সআই হলো তথ্যের সমষ্টি। তথ্যের সমষ্টিটা যখন বের করে নিলাম, এখন আমাদের প্রকৃত তথ্যের সমষ্টি কত সেটা জানতে হবে। তাহলে প্রকৃত তথ্যের সমষ্টি, এখন এটাও তো তথ্যের সমষ্টি, আগেরটাও তথ্যের সমষ্টি, সেই জন্য আমাদেরকে একটু প্রতীকের পরিবর্তন করতে হবে। সামেশন এক্সআই ড্যাশ আমরা ইউজ করলাম। তো এখানে আমাদের এই যে আগের যে সামেশন এক্সআই ছিল, এই সামেশন এক্সআই থেকে ভুল করে যে মানটা যোগ হয়েছে, বলছে যে 52 বদলে 25 যোগ হয়েছে, তাহলে সেই 25টা আমরা বাদ দিয়ে দিলাম আর 52টা যোগ দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা সবসময় করতে হবে যে ভুল করে কত মান আসছে সেটা আমাদেরকে জানাতে হবে এবং কত মান হওয়া উচিত ছিল সেটা যোগ করতে হবে, বিয়োগ করে যোগ করতে হবে। তাহলে 1100 যোগ এই দুটোকে আমরা যদি অলরেডি ক্যালকুলেশন করে ফেলি তাহলে 27 পাওয়া যাবে। তাহলে 1127, এটা হলো প্রকৃত তথ্যের সমষ্টি, তথ্যের প্রকৃত সমষ্টি বা প্রকৃত তথ্যের সমষ্টি, যেটাই বলো কোনো অসুবিধা নেই, ভুল নেই। এখন আমরা এই মানটাকে কাজে লাগাবো। তাহলে অতএব প্রকৃত গড় এটাকেও আমাদের এক্স বার একটা প্রাইম দিয়ে দেব, সামেশন এক্সআই ড্যাশ ডিভাইডেড বাই এন। এন অপরিবর্তিত থাকবে কারণ তথ্য সংখ্যায় ছাত্র সংখ্যায় কোনো ভুল নাই, একজনের বদলে আরেকজন, কখনো কখনো ছাত্র সংখ্যাও ভুল থাকতে পারে, অর্থাৎ ভুল করে একজন ছাত্রের বাদ পড়ে যেতে পারে, তাহলে নাম্বারটা শুধু যোগ করে দেব আর সেই সাথে এনের মানও একটা বাড়বে। এই ক্ষেত্রে বাড়েনি কারণ একজনের বদলে আরেকজন। তাহলে আমরা এখানে 1127 ডিভাইডেড বাই 20, এটা আমাদের এখন ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় 56.35। এটা হলো প্রকৃত গড় ওজন, অর্থাৎ ভুল সংশোধন করার পর যেটা হওয়ার কথা ছিল 55, আসলে ওটা হবে 56.35। এই মানটা আমাদের চেয়েছিল। আমাদের প্রশ্নের একটা অংশে বলছিল যে বাণিজ্য শাখার ছাত্রদের প্রকৃত গড় ওজন, তাহলে প্রকৃত গড় ওজন এত কিলোগ্রাম বা এত কেজি, এটা লাস্টে স্টেটমেন্ট দিতে হবে। অতএব বাণিজ্য শাখার ছাত্রদের প্রকৃত গড় ওজন 56.35 কেজি, এটা একটা পার্ট। আরেকটা পার্ট বলছে যে দুই শাখার ছাত্রদের সম্মিলিত গাণিতিক গড় নির্ণয় করো। এখন নির্ণয় করে মন্তব্য করতে বলছে। দুই শাখার ছাত্রদের সম্মিলিত গাণিতিক গড়, তাহলে সম্মিলিত গাণিতিক গড় করতে বিজ্ঞান শাখা যেহেতু সঠিক ছিল, তাহলে আর বাণিজ্য শাখার আমরা কারেকশন করেছি, এখন গড় করতে গেলে এই কারেকশনটা ব্যবহার করতে হবে। তাহলে এখন আমরা যদি খ অংশ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে আমরা দুই সেট তথ্য এখানে জানা আছে। তাহলে বিজ্ঞান শাখার ছাত্র সংখ্যা, এটা হলো খ আমাদের বইয়ের হিসাবে, ছাত্র সংখ্যা এটা n1 সমান আমাদের বলেছে বিজ্ঞান শাখার 24 জন ছাত্র।
বিজ্ঞান শাখার গড় ওজন x1 বার। এই গড় ওজন বিজ্ঞান শাখায় কোনো ভুল হয়নি, সুতরাং এটা 58 কেজি। বাণিজ্য শাখায় ছাত্র সংখ্যা N2, এটা হলো 20, আর বাণিজ্য শাখার গড় ওজন x2 বার 56.35। আমাদের এই তথ্যগুলো এখন জানা আছে, প্রয়োগ করতে হবে। সম্মিলিত গড় ওজন, অতএব সম্মিলিত গড় ওজন, এটা এক্স বার কম্বাইন্ড এর জন্য সি সম্মিলিত। সূত্র হলো n1 x1 বার n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এটা সবসময় সম্মিলিত গড় ওজনের জন্য বা সম্মিলিত গড় নির্ণয় করার জন্য সূত্র। এটা যদি তথ্য সংখ্যা আরও বাড়ে এইভাবে করে বাড়তে থাকবে। এখন n1 হলো 24 গুণন 58 প্লাস 20 গুণন 56.35 ডিভাইডেড বাই 24 প্লাস 20, তাহলে 24 গুণন 58, 24 গুণন 58 1392, আর এটা গুণ করলে 1127, 1127 আর দুইটা যখন যোগ করব, নিচে 44, এই দুটা যোগ করলে 25 19, 2519/44। এটাকে আমরা যখন ভাগ করব 44 দিয়ে, 2519কে 44 দিয়ে ভাগ করলে আমাদের আসে 57.25। আমাদের এই প্রশ্নটা চাওয়া হয়েছিল যে এই দুই শাখার ছাত্রদের সম্মিলিত গাণিতিক গড় বের করতে। তাহলে এত কেজি আমাদের গাণিতিক গড়, এবং মন্তব্য করতে বলছে। মন্তব্যটা এখানে খুব জটিল কিছু না। এই ধরনের যখন মন্তব্য করতে বলবে তখন হলো যে সম্মিলিতটা কাদের থেকে বড় কাদের থেকে ছোট। দেখা যাচ্ছে যে সম্মিলিত গাণিতিক গড় বাণিজ্য শাখার ছাত্রদের গড় ওজনের থেকে বেশি, কিন্তু বিজ্ঞান শাখার ছাত্রদের গড় ওজনের থেকে কম। এই ধরনের একটা মন্তব্য করতে হবে। এটা কার থেকে বেশি কার থেকে কম, এই দুটোর মধ্যেই একটা বেশি, একজনের থেকে বেশি একজনের থেকে কম, সুতরাং সেই মন্তব্য করতে হবে। তো এই যে প্রশ্ন, আমরা এই সমাধানটা যে করলাম, এই সৃজনশীলটা, এই টাইপের অনেক অঙ্ক হতে পারে। সম্মিলিত গাণিতিক গড়ের ব্যবহার বিভিন্নভাবে করা হতে পারে। সম্মিলিত গাণিতিক গড়ের কাজ আমরা দেখলাম। আরও একটা অঙ্কে আমরা সম্মিলিত গাণিতিক গড় ব্যবহার করবো আজকে। এটার একটু প্র্যাকটিসটা আজকে হয়ে যাবে। আর মিসিং টার্মের অঙ্ক আমরা এখন করছি না, কিন্তু তোমাদের এরকম অনেক অঙ্ক বইয়ে আছে যে একটার বদলে একটা। তবে তোমাদের যে তথ্যটা মনে রাখতে হবে যে ভুল করে যে মান যোগ হয়েছিল, যদি প্রশ্নে বলা থাকে যে ভুল করে এত এর পরিবর্তে এত লেখা হয়েছিল, তাহলে যত লেখা হয়েছিল বা যেগুলো করে ভুল করে লেখা হয়েছিল, একের অধিকও ভুল করে লেখা হয়ে থাকতে পারে, সেগুলো সব বিয়োগ করব। আর যার জায়গায়
ওগুলো লেখা হয়েছিল সেটা যোগ করব। তাহলে আমাদের এই যোগ বিয়োগের মধ্যে যদি ছাত্র সংখ্যা বা তথ্য সংখ্যা বাড়ে বা কমে, সেটা তথ্য সংখ্যায় যোগ বা বিয়োগ করব। এটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা এখন আরেকটা অঙ্ক দেখব, 55 নম্বর অঙ্ক দিকে একটু তাকাবে তোমরা। এখানে 55 না, আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো সম্মিলিত গাণিতিক গড়েরই আরেকটা অঙ্ক করব। এটা 57 নম্বর অঙ্কে, এটাও বোর্ডের অঙ্ক, বোর্ডে 18 সালে এসেছিল। এখানে একটা কলেজের, এখানে রংপুর সরকারি কলেজের কথা লেখা আছে প্রশ্নে। তো এখানে 2 সেট উপাত্ত দিচ্ছে ওরা। তা 2 সেট উপাত্ত, এখন 2 সেট উপাত্ত একটা সেকশন এর, একটা সেকশন বির, এবং প্রাপ্ত নম্বর বলছে যে 25 থেকে 30-এর মধ্যে সেকশন এতে 11 জন, সেকশন বিতে 10 জন, এরকম 30 থেকে 35-এর সেকশন এতে 18 জন, সেকশন বিতে 16 জন, এরকম 45 থেকে 50 পর্যন্ত নম্বর আছে। এখন প্রশ্ন হলো, প্রথম প্রশ্নটা করেছে এরা সেকশন এ এর গাণিতিক গড় নির্ণয়, অর্থাৎ আমাদের এখানে সাধারণ একটা গাণিতিক গড় নির্ণয় করার কথা বলা হয়েছে। আর পরের অংশে বলছে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় সেকশন বি এর গড় অপেক্ষা কি বেশি। প্রাপ্ত নম্বরের গড় যখন বলবে ছাত্রছাত্রীদের, অর্থাৎ সেকশন এ আর বি দুটো একসাথে, তখন আমাদের এই দুটা তথ্য যেহেতু আলাদা করে তথ্য দেওয়া আছে, আমাদেরকে সম্মিলিত গাণিতিক গড় বের করতে হবে। তো আমরা প্রথম অংশে গাণিতিক গড় বের করার জন্য একটা ছক বানাবো। এটা হলো ক পার্টের জন্য, যে গাণিতিক গড় নির্ণয়ের গণনা তালিকা। এখন একটা গাণিতিক গড় নির্ণয় করার জন্য শ্রেণী দেওয়া থাকলে শ্রেণীর থেকে শ্রেণী মধ্যবিন্দু দরকার, আর একটা গুণ ফাংশনের জন্য 4 কলাম করলে হবে, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি করতে চাই তাহলে 5 কলাম লাগবে। শ্রেণীর জন্য একটা, শ্রেণী মধ্যবিন্দুর জন্য একটা, গণসংখ্যার জন্য একটা, FI/XI এর জন্য একটা। তা আমরা এখানে শ্রেণী আর আমাদের যেটা তথ্য দেয়া আছে গণসংখ্যা, এটাকে FI বলি। শ্রেণী মধ্যমান, এটাকে আমরা XI বলছি, আর একটা দরকার FI/XI। এখন আমাদের তথ্যগুলো কি কি দেয়া আছে, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50। আর সমষ্টির জন্য আমাদের একটা রো লাগবে। যেহেতু বলছে ওরা প্রশ্নটার চাওয়া হয়েছে এ সেকশনের, তাহলে এ সেকশনের গণসংখ্যাটা ব্যবহার করতে হবে। এ সেকশনের গণসংখ্যা 11, 18, 21, 26, 14। আর গণসংখ্যার সমষ্টি, এটাকে আমরা n বলছি। সামেশন XI দুটোর যোগ করে 25 আর 55, 55কে 2 দিয়ে ভাগ করলে 27.5। তাহলে এটা হলো 32.5, এটা 37.5, এটা 42.5, এটা 47.5। এখন আমাদের FI আর XI দুটো জানা আছে, FI/XI গুণ করতে হবে। তাহলে 11 গুণন 27.5
302.5, 18 গুণন 32.5, 585, 21 গুণন 32.5, 682.5, 26 গুণন 42.5, 1105, 14 গুণন 47.5, 665। তাহলে সামেশন এফআই এক্সআই এটা দরকার। তাহলে আমাদের এদিকে যোগ করলে 665 যোগ 1105 যোগ 682.5 যোগ 585 যোগ 302.5, তাহলে দেখা যাচ্ছে যে 3340। আর এইখানে যোগ করলে আমাদের 9, 10, 10 20 শূন্য হতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 90। এখন এইটার গড় বের করতে গেলে তাহলে অতএব গড় গড়কে আমরা এক্স বার বলছি। সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, তাহলে 3340 ডিভাইডেড বাই 90। আমরা এটা যদি ভাগ করি 37.11, তাহলে এই যে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় আমাদের 37.11 আসলো। এটা হলো একটা অংশ। আরেকটা অংশে এখানে সম্মিলিত গাণিতিক গড়ের কথা বলা হয়েছে। তো আচ্ছা, এখানে সম্মিলিত গাণিতিক গড় যখন করবে তোমরা আগের এই যে এই অংশের যেমন গড়, দ্বিতীয় অংশেরও তোমাদের গড় করে নিতে হবে। তাহলে দ্বিতীয় অংশের গড় করার পরে দেখবা যে দুই গড়ের মধ্যে তাহলে দুইটা গড় পাইলে একটা x1 বার, যেটা তোমার অলরেডি জানা আছে, আর একটা x2 বার। তাহলে এই দুইটা গড় করার পর তোমার n1 জানা আছে। n1 হলো এই ক্ষেত্রে তোমার n1টা হলো বড় হাতের n1 ব্যবহার করতে হবে, যেহেতু আমরা গণসংখ্যা ব্যবহার করছি, আর একটা n2। তাহলে n1 n1টা আমরা জানি 90, n2টা আমাদের বের করে নিতে হবে। তাহলে ওই পরের পার্টে যখন তোমার বি সেকশনেরও ঠিক একইভাবে একটা গাণিতিক গড় বের করতে হবে। তাহলে বি সেকশনের গাণিতিক গড় বের করার পরে এখানে সেটা বসবে, আর এখানে তথ্য সংখ্যাটা চলে আসবে আগের অঙ্কটার মতো। কিন্তু এখানে আমাদের সূত্রটা ব্যবহার করব, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। তো এই ক্ষেত্রে এনগুলো বড় হাতের, আর কোনো পার্থক্য নেই। তুমি এটা কমপ্লিট করার পর মন্তব্য করতে হবে যে এই সম্মিলিত গাণিতিক গড়টা কোন শাখার গড়ের থেকে বড় আর কোন শাখার গড়ের থেকে ছোট, এটা তোমাকে মন্তব্য করতে হবে। তো আশা করি তোমরা এটা পারবে। তো আমাদের এই ধরনের বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। আমরা সৃজনশীল আর আগামী ক্লাসেও প্র্যাকটিস করব।
তোমাদের আশা করি আগামী ক্লাসে এরকম দুটো সৃজনশীল দেখাবো। সৃজনশীলগুলোর বিভিন্ন ভ্যারাইটিস আছে, একই টাইপের সৃজনশীল বারবার দেখাবো না। আজকের যে ইয়াগুলো হলো, আগামী দিন আবার আরেকটা টাইপের দেখাবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।